জাগরে জাগরে ওরে জাগরে 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 দিল্লি কেড়ে নেবো আমরা, ও দিল্লি কেড়ে নেবো। তোমার গদি হুমায়ুন কেড়ে নিবে, তুমি সাবধানে ভোট করো। হ্যাঁ, মুসলমান যত আছে পশ্চিমবঙ্গলে তোমার গদি কেড়ে নেবে, তুমি দিল্লি কাটবা কি? তোমার গদি আগে কাট। দেখুন, আমি কিন্তু ট্রোল করিনি, এখানে সাধারণ মানুষরা নিজেরাই ভিডিও তৈরি করছেন মমতা ব্যানার্জির সঙ্গে, মমতা ব্যানার্জির ভিডিওটি দেখিয়ে নিজের ফেস লাগিয়ে ভিডিও করে নিজেই বলছেন যে আপনার মুসলমানরাই কিন্তু আমার গদি কেড়ে নেবে। দিদি চিৎকার করে বলছেন জাগরে জাগরে জাগরে। এই জাগরেতে আমি ভাবলাম কাকে জাগাচ্ছেন, তো আমি যা খবর পেলাম তাতে মনে হলো নির্বাচন কমিশনকে জাগিয়ে বললেন জাগরে জাগরে জাগরে, পশ্চিমবঙ্গে ভোট আসতে চলেছে, এইদিকে দেখো রে দেখো রে। এবং নির্বাচন কমিশন নড়ে চড়ে বসলেন যে সত্যি এখন না জাগলে দিদি যদি দিল্লি চলে আসে তাহলে পশ্চিমবঙ্গের শুধু না গোটা ভারতবর্ষতে তাণ্ডব করে বেড়াবেন। তো তার থেকে আগে দিদির পুলিশের হাতে যে ক্ষমতা নিয়ে এত লাফালাফি করেন সেটাকে কমানো দরকার, এবং তাই জাতীয় নির্বাচনের বড় সিদ্ধান্ত চলে এসেছে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। শুরুতেই একটা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে শুরু করলাম, আর খবরটা অত্যন্ত ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বড় সিদ্ধান্ত নিয়েছেন এবার জাতীয় নির্বাচন কমিশন। প্রত্যেকটি বুথ কেন্দ্রের ভেতরে থাকবে এবার কেন্দ্রীয় বাহিনী। আই রিপিট, প্রত্যেকটি বুথ কেন্দ্রের যেখানে ভোট হবে সেই ভোট কেন্দ্রের বুথের ভেতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ আর রাস্তায় কেন্দ্রীয় বাহিনী ঘুরবে না। কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ বা তৃণমূল কংগ্রেসের ক্যাডার আর বিরিয়ানিও খাওয়াবে না, মুড়ি ঘুগনিও খাওয়াবে না, আর যদি খাওয়ায়ও তাহলেও তাদের ডিউটি কিন্তু ভোট কেন্দ্রের ভেতরেই হবে। অর্থাৎ ওই যে ফলস এজেন্টদেরকে বসিয়ে যারা নর্মাল ভোটার হয়, যারা কোনো দলের প্রতি প্রভাবিত হয় না, তাদেরকে ইন্টেনশনালি ভয় দেখিয়ে একটা দলের প্রতি ভোট দেওয়ানোর জন্য যে কায়দা তৃণমূল কংগ্রেস অ্যাপ্লাই করে থাকে, সেই কায়দার জন্য এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন, এবং বুথ কেন্দ্রের ভেতরেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, এটি বলতেই আপনাদের সামনে আরেকটি বড় কথা আমি জানিয়ে দিই যে 2026-এর ইলেকশন যাতে সুস্থভাবে হয় এবং সেখানে কোনো রকম মারদাঙ্গা না হয়, কারণ এমনিতেই জল অনেক দূর গড়িয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের চাপ ইতিমধ্যে বাড়তে লেগেছে। আমার মুখের কথায় নয়, মালদাতে রিসেন্ট আপনারা দেখলেন যে মৌসুম বেনজির অলরেডি জয়েন করে গেছেন কংগ্রেসে, মানে ঘরকা ভুলা ঘর মে বাপস আ গিয়া, এরকম একটা ব্যাপার। এবং তিনি স্যাটিসফাইড যে বলছেন আমি ভাগ্যিস ফিরে এলাম। তো এই যে একের পর এক ঝটকা, শুধু তাই নয়, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা থেকে, যেমন কান্দি বিধানসভার নাম সামনে এসেছে, যেমন ভরতপুর, যেমন বেলডাঙ্গা, এই সমস্ত জায়গা থেকে খবর আসছে যে এখানকার লোকজন যারা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার তারা নাকি এমআইএম এ জয়েন করে যাচ্ছে, তারা অন্য দলে জয়েন করে যাচ্ছে। আর হুমায়ুন কবিরকে নিয়েও আপনারা জানেন যে গোটা মুর্শিদাবাদ বেশ উত্তপ্ত রয়েছে। তো এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মারদাঙ্গা, ঝামেলা, অশান্তি, আর ওই মমতা ব্যানার্জি বলে দিয়েছেন না একটা কথা, রিসেন্টলি বলেছিলেন না যে খেলে নেব, এরকম একটা কিছু একটা মানে ভীষণ মানে অ্যাগ্রেসিভ এবং ভীষণ খারাপ বক্তব্য রেখেছেন। আর নেত্রী হয়ে, মুখ্যমন্ত্রী হয়ে যখন এরকম বক্তব্য রাখেন সেটাকে সিরিয়াস নেওয়ারই আছে। এতটা সিরিয়াস নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন যে এবার পুলিশের হাতে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ দেবেন না। কোনোদিনই ছিল না, কিন্তু পুলিশের যেটা কাজ ছিল যে কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করানো, বিভিন্ন এরিয়া দেখানো, কোন বুথ সেন্সিটিভ কোনটা নয় সেটা কেন্দ্রীয় বাহিনীকে চেনানো। আর এটা ইতিমধ্যে এই অভিযোগও এসেছিল যে বুথ সেন্সিটিভ নয়, যে বুথে চাপ নেওয়ার নেই, সেখানে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে দিয়েছে, আর যে বুথ সেন্সিটিভ সেখানে পুলিশ নিজে দাঁড়িয়ে আছে। মানে এরকম অভিযোগও সামনে এসেছে। তো এই অবস্থায় যাতে 26-এর ইলেকশন সুস্থভাবে হয় সেই কারণে নির্বাচন কমিশন বলেছেন যে এইবার পুলিশের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী চলবে না। তাহলে কার কথায় চলবে? যাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে তাদের নির্দেশেই এবার কেন্দ্রীয় বাহিনী চলবে। অর্থাৎ গোটা নির্বাচন প্রসেসে এইবার মাইক্রো অবজারভাররা বলবেন যে কোন বুথ সেন্সিটিভ, কোথায় অশান্তি হতে পারে, কোথায় অশান্তি হচ্ছে, কি হচ্ছে, এই পুরো বিষয়টা এবার মাইক্রো অবজারভারদের ইনপুট নিয়ে
কেন্দ্রীয় বাহিনী কাজ করবে, তারা যা যা জানাবে সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা মাইক্রো লেভেলে যে প্রবলেমগুলি হয়ে থাকে এবং যেখানে স্থানীয় পুলিশের বারবার আমরা দেখে থাকি যে পুলিশ একটা পার্টিকুলার দলের হয়ে কাজ করছে, তো এখান থেকে কোথাও না কোথাও সরে এসে মাইক্রো অবজারভারদের নির্দেশে এবার কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। এটা বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। শুধু এখানেই থেমে থাকেননি, জানিয়ে দিই যে এই পুরো বিষয়টার ছাড়পত্র আগামীকালকেই আমরা পেয়ে যেতে পারি যে সঠিক সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে, যেখানে অলরেডি জ্ঞানেশ কুমার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের সাথে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, ওনার একটি বড় লেভেলের বৈঠক অলরেডি চলছে। তো সিদ্ধান্ত আগামীকালকের মধ্যে আমরা পেয়ে যেতে চলেছি। আর তারই মধ্যে আবারও একটি বড় খবর আসছে, সেটা হচ্ছে পুরো ইলেকশনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য যতটা সম্ভব পশ্চিমবঙ্গকে আলাদা চোখে দেখছেন নির্বাচন কমিশন। কিভাবে আলাদা চোখে দেখছেন? তো এইবার আইন শৃঙ্খলা নিয়ে থানাগুলি থেকে রিপোর্ট তলব করা হয়েছে, অর্থাৎ তথ্য যাচাই করা চলছে, তথ্য সংগ্রহ করা চলছে। আর যে রিপোর্টটি হবে অতি অবশ্যই লিখিতভাবে প্রত্যেকটি থানাতে রিপোর্ট তলব করা হয়েছে। থানা ভিত্তিক আইন শৃঙ্খলার রিপোর্ট দিতে হবে, তথ্য দিতে হবে। আর যেটাকে নিয়ে লালবাজারে নির্বাচন সেলের তরফে অলরেডি একটি ফরম্যাট পাঠানো হয়েছে। অ্যাকর্ডিং টু দ্যাট ফরম্যাট, সেই অনুযায়ী সমস্ত তথ্য এক জায়গায় করে সেটাকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। অর্থাৎ এই পুরো রিপোর্টটি কিন্তু দিল্লি যেতে চলেছে এবং সেখান থেকে এত আগে থেকে এটা হয় না তা নয়, রিপোর্ট তলব করা হয়, কিন্তু সেটা ইলেকশনের 1 উইক আগে, 10 দিন আগে রিপোর্ট তলব করা হয়। কিন্তু এইবার এই আইন শৃঙ্খলা ব্যাপার, যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে, সেটাকে নিয়ে এত আগে থেকে তৎপর হয়েছেন। আর শুধু তাই নয়, শুধু একবার রিপোর্ট চেয়ে নিলাম বাস হয়ে গেল তা না, এটা এবার সাপ্তাহিক রিপোর্ট দিতে হবে থানা ভিত্তিক ভাবে। প্রত্যেকটি থানায় সাপ্তাহিক রিপোর্ট দিতে হবে, যেটা প্রতি শুক্রবারের আগে রিপোর্ট একত্রিত করে এক জায়গায় করে সেটা দিল্লি যাবে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের সামনে আসবে সমস্ত তথ্য, যেটাকে দেখে যাচাই করা হবে যে কোন জায়গায় কিভাবে কি করা উচিত আর কতটা কড়া নিরাপত্তা দেওয়া উচিত। এবার মাথায় কোয়েশ্চেন আসবে, সেই ফরম্যাটে কি কোয়েশ্চেন থাকতে পারে, কি কি হতে পারে। তো সেটা হালকা করে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সেখানে রয়েছে যে কতগুলি ভোট কেন্দ্র রয়েছে, কতগুলি বুথ রয়েছে, সেখানে স্থানীয় দুষ্কৃতীদের নাম কি কি, তাদের এগেইনস্টে আগে কোনো অভিযোগ হয়েছে কিনা, অভিযোগ আসতে থানার দিক থেকে কি স্টেপ নেওয়া হয়েছে, কতগুলি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কতগুলি কত পরিমাণে বিস্ফোরণ সেই এরিয়াগুলি থেকে উদ্ধার করা হয়েছে, সেই থানাগুলি থেকে উদ্ধার করা হয়েছে, থানা এরিয়া থেকে কতগুলো রাজনৈতিক হিংসার রাজনৈতিক দলের হিংসার কথা বা রাজনৈতিক দলের হিংসার অভিযোগ, দলের অভিযোগ জমা পড়েছে থানাতে, ইনফ্যাক্ট কত জনকে অ্যারেস্ট করা হয়েছিল অভিযোগের ভিত্তিতে, আর এমনকি কত টাকা বা মদ বাজেয়াপ্ত করা হয়েছে, এই সমস্ত এই ডিটেলস পুরো তথ্য এক জায়গায় করে জাতীয় নির্বাচন কমিশন সংগ্রহ করতে লেগেছেন, যাতে আইন শৃঙ্খলার ব্যাপারটা পুরোপুরি এবং ভালোভাবে নির্বাচন কমিশন নিজের চোখে দেখতে পান এবং সেইভাবে পুরো রুট ম্যাপ তৈরি করা হবে। বোঝার আছে, আগে কি দেখছিলাম আমরা যে অনেক গ্রামের ক্ষেত্রে এরকম শুনেছিলাম যে গ্রাম থেকে ভোটারদেরকে আসতে দেওয়া হচ্ছে না, তার জন্য নির্বাচন কমিশনকে শক্ত করা হলো। জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন তো কেন্দ্রীয় বাহিনীকে আমি একটুখানি উল্টো বললাম, জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে শক্ত করলেন এবং কেন্দ্রীয় বাহিনীকে এমন পাওয়ার দেওয়া হবে, ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার থাকবে, যখন মনে করবেন যে একে অ্যারেস্ট করা দরকার বা এই ব্যক্তি বিশৃঙ্খলা তৈরি করছে বা এই স্থানীয় গুন্ডা বা এই কোনো পার্টিকুলার দলের ক্যাডার, তো তাকে অ্যারেস্ট করতে পারবে। সেকেন্ড হচ্ছে কোনো পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করবেন না, কেন্দ্রীয় বাহিনী নিজের ইচ্ছে মতো চলবেন এবং মাইক্রো অবজারভার যারা রয়েছেন তাদের নির্দেশে চলবেন। থার্ড হচ্ছে বহুতলে যে সমস্ত বৃদ্ধ বয়স্কদের ভোট চুরি করে থাকেন, তো সেক্ষেত্রে বহুতলের নিচে বুথ কেন্দ্র করা হবেই হবে। ফোর্থ হচ্ছে প্রত্যেকটি থানা থেকে সেখানকার আইন শৃঙ্খলার বিষয় রিপোর্ট এক জায়গায় করা হচ্ছে। অর্থাৎ এটা পুরোপুরি একটা ছোট্ট ইমেজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, একটা প্রেজেন্টেশন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে পশ্চিমবঙ্গের 2026-এর ইলেকশন কতটা ডিফিকাল্ট হতে চলেছে, নাকি শুধু রাজনৈতিক ভাবে উল্টো হচ্ছে পুলিশকে কাজে লাগানোর যে থিওরি তৃণমূল কংগ্রেস অ্যাপ্লাই করে থাকে, সেই থিওরিও কিন্তু 2026-এ আর কাজে আসবে না। ভেতরে ভেতরে যা ভাঙন ধরা তা তো ধরেই গেছে, কিন্তু পুলিশকেও তৃণমূল কংগ্রেস আর কাজে লাগাবে না। আর থাকলো কথা যারা ক্যাডার কাজ করছে, ভাই ক্লাবে ক্লাবে ক্যাডার, ইউনিয়ন ক্যাডার চলবে, তো সেই ক্যাডাররাও আর নিজের মতো কাজ করতে পারবে না, কারণ কেন্দ্রীয় বাহিনীকে এতটাই পাওয়ার দেওয়া থাকবে। এবার আপনারা বলবেন যে ভাই কেন নির্বাচন কমিশন, তাহলে তো হতেই পারে একটা দলের হয়ে কাজ করছে, নির্বাচন কমিশন বায়াস হয়ে গেছে। তাই আমি বলছি কেন বায়াস হবে না বলুন তো, যেখানে চোখের সামনে পুলিশ
এতটা খারাপ প্রেজেন্টেশন দিতে পারে, এতটা খারাপ তাদের ইমেজ হওয়ার পর তারা আরো খারাপ থেকে খারাপতর হতে রাজি, সেখানে কেন নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেবে না? কি নিয়ে বলছি বলুন তো? রিসেন্ট আপনারা দেখলেন মেসি কাণ্ডে আপনারা কি দেখলেন? শুধু শতদ্রু দত্তের নাম এসেছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, 14 দিনের হেফাজত নেওয়া হয়েছে জানলাম, কিন্তু আমরা নিজের স্বচক্ষে দেখেছিলাম যে কিভাবে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতারা ইন্টেনশনালি পুরো বাঁদরামি করেছে। হ্যাঁ, আমি ওয়ার্ড ইউজ করছি, বাঁদরামি করেছে, যেটার জন্য ক্রীড়ামন্ত্রী নিজে থেকে পদত্যাগও করে দিয়েছিলেন। অরূপ বিশ্বাস পদত্যাগ করে দিলেন। আমরা তার আগের দিন দেখেছিলাম যে সুজিত বসু তিনি মাতামাতি করছিলেন, আর ওই মাঠের মধ্যে কার ভিড় ছিল? মেসিকে ঘিরে শুধু তৃণমূল কংগ্রেসের প্রভাবশালীরা ঘিরে শুধু ছবি তুলছে, যার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ঝলক পর্যন্ত পায়নি মেসির, এবং ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। রাতারাতি আমরা দেখলাম মমতা ব্যানার্জি অ্যাকশন নিলেন। অ্যাকশন এমনই ছিল যে আমারও কিছুক্ষণের জন্য মনে হলো দিদি কিন্তু তার পুরনো ফোরামে ফিরে গেছেন, মানে পুরনো ফর্মে ফিরে গেছেন, মানে দিদি দারুণ কাজ করছেন। সততার প্রতীক হয়ে যেতেই পারেন। সিট এসআইটি গঠন করে দিলেন সঙ্গে সঙ্গে তদন্তের, এবং সেই তদন্তের রিপোর্টই চলে এসেছে, যে রিপোর্টে পুলিশ জানিয়ে দিয়েছেন, হাইকোর্টে জমা পড়ে গেছে, এবং যে রিপোর্টে জানিয়ে দিয়েছেন যে মেসি কাণ্ডে কোনো প্রভাবশালীর নাম নেই। মেসি কাণ্ডে কোনো প্রভাবশালীর নাম নেই। আমি আপনাদেরকে বলছি, এখানে জানানো হয়েছে যে না আছে কোনো উচ্চ পদস্থ পুলিশ কর্তার নাম, আর না আছে কোনো প্রভাবশালীর নাম। এমনকি অরূপ বিশ্বাস থেকে শুরু করে সুজিত বসু প্রত্যেককেই কাটিয়ে বেরিয়ে চলে গেছে পুলিশ, তাদের দোষ দেখতে পাননি। সমস্ত দোষ হচ্ছে নন্দ ঘোষ, আর সে হচ্ছে শতদ্রু দত্ত। অর্থাৎ 21 কোটি টাকার নাকি টিকিট বিক্রি করে প্রচন্ড লাভবান হয়েছেন এই শতদ্রু দত্ত, এবং ইনি সব গন্ডগোল করেছেন, আর এরা জন্যই দর্শকরা মেসি দর্শনে বঞ্চিত হয়েছেন। এই শতদ্রু দত্তের জন্যই দর্শকরা মেসিকে দর্শন করতে পারেননি। এটা রিপোর্ট দিয়েছেন পুলিশ। 14 দিনের হেফাজতে বলছেন পুলিশ রিপোর্টে যে আমরা 14 দিন ধরে শতদ্রু দত্তকে জেরা করে জানতে পেরেছি যে পুরো তদন্তকে এই এক ব্যক্তি বিপথে চালনা করার চেষ্টা করছিল, অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মানে এই সব গন্ডগোলের গোড়া, এবং একেই শাস্তি দেওয়া হোক। ভাবেটা যে শতদ্রু দত্ত মুম্বাইতেও ইভেন্ট অর্গানাইজ করেছে, হায়দ্রাবাদে করেছে, দিল্লিতে করেছে, সেখানে কোনো প্রবলেম হয়নি, সমস্ত প্রবলেম গিয়ে কলকাতায় কেন হলো? আর সেখানে কলকাতার কোনো রাজনৈতিক নেতার নাম পুলিশ এবং দিদির তৈরি করা এসআইটি খুঁজেই পায়নি, রিপোর্ট জমা পড়ে গেল। তো পুলিশের যদি এই কাজ থেকে থাকে, অর্থাৎ এই ভূমিকা থেকে থাকে, তো সেটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনও জানেন, মেসি কাণ্ডের জন্য না। বিভিন্ন ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন যে কিভাবে মমতা ব্যানার্জি নিজের পাওয়ারকে ম্যালাফাইড ইন্টেনশনে ব্যবহার করার চেষ্টা করছেন, আর যেভাবে নির্বাচন কমিশনকে পুরোপুরি, মানে নির্বাচন প্রসেসকে, নির্বাচন কমিশনের উপর যা প্রেসার ক্রিয়েট করার তো করছেন, পুরো নির্বাচন প্রসেসকে তার পাওয়ারের মাধ্যমে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন তার সম্পূর্ণটা কিন্তু জানেন ইসিআই, এবং সেই কারণেই এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং পুরো ভোট যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং বাঙালিরা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেটাই দেখানোর চেষ্টা করছেন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি এন্ড করার আগে আমি একটি পুরোনো দিনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই, যে ভিডিওটি দেখে আপনারা ভিডিওটি শেষ করুন, আর যেটা কোথাও না কোথাও আপনাকে মনে করিয়ে দেবে যে অ্যাজ আ ব্র্যান্ড মমতা ব্যানার্জিকে শিক্ষিত সমাজ কিভাবে সামাজিকভাবে ট্রোল করেছিল। আমি সেই ভিডিও ছোট্ট একটি আপনাদের সামনে চালাবো, এবং এই ভিডিওটি তারপরেই এন্ড করব। নেক্সট টাইমে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। ভিডিওটি দেখুন। ও যেমন ছোট সরকারি ফ্ল্যাটে থাকেন, মমতা ব্যানার্জিও একটা ছোট ফ্ল্যাটে থাকেন, এটা আপনাদের ভুলে যাওয়া উচিত না। প্লিজ 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 না না, ঠিক আছে, ঠিক আছে, আমি তো এতে অভ্যস্ত। ক্যালকাটা ক্লাব যে এত মমতা বিরোধী হয়ে যাচ্ছে সেটা আমার ধারণা ছিল না।